আশা করি শিক্ষার্থীবৃন্দ যে যেখানেই আছো না কেন সকলেই আমরা ভালো আছি। আজকে আমাদের বিশ্বের প্রত্যেকটা দেশই কোভিড-19-তে পুরোপুরিভাবে আক্রান্ত, আর আমরাও আক্রান্ত। সেই হিসাবে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদের শিক্ষা বিষয়ে ভার্চুয়াল ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর তারই ধারাবাহিকতায় আমাদের শ্রদ্ধাভাজন অধ্যক্ষ স্যার আমাদের ভার্চুয়াল ক্লাস নেওয়ার নির্দেশ দিয়েছে। প্রত্যেকটা বিষয়ে ক্লাস শুরু দিয়েছে যথা নিয়মে যথাসময় প্রত্যেকটা বিষয়ভিত্তিক স্যারই ক্লাস নেওয়া বদ্ধপরিকর এবং প্রত্যেকেই ধারাবাহিকতায় ক্লাস নিচ্ছে। আর পাঠ্য বিষয়ে যাওয়ার আগে আমি শিক্ষা এডুকেশনের সঙ্গে যুক্ত এমন সব কর্মকর্তা কর্মচারীবৃন্দকে আমাদের চিত্রা মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। সকলকে ধন্যবাদ। আজকে বিষয়ে যাওয়ার আগে আমার পরিচয়টা দেওয়া দরকার। আমি দিলীপ কুমার অধিকারী, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ তারেখাদারপুর। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব যুক্তিবিদ্যার উপাদান চ্যাপ্টারে তৃতীয় অধ্যায়। এই বিষয়ে আমরা আজকে কি কি দেখতে পাবো? পদ কি, বাক্য কি, শব্দ কাকে বলা হয়, আর এর সঙ্গে থাকবে শব্দের শ্রেণীবিভাগ, পদ ও শব্দের মধ্যে পার্থক্য, থাকবে পদের ব্যক্তার্থ ও জাত্যর্থ। এ বিষয়ে আমরা প্রথমে আলোচনা করব পদ কি। সাধারণত আমরা জানি ইংরেজি ভাষায় টার্ম শব্দের অর্থ হচ্ছে পদ। তাহলে ইংরাজি টার্ম শব্দটি তো সরাসরি আসে না, এটা একটা ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে আসছে, যার অর্থ কি? সীমা বা প্রান্ত। একটি পদের দুটি প্রান্ত থাকবে, একটি তার উদ্দেশ্য, একটি তার দিক। তাহলে শব্দগত অর্থে আমরা বলতে পারব যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হওয়ার যোগ্যতা অর্জন করে তাকেই আমরা পদ বলি। যেমন সকল শিশু হয় মানুষ। তাহলে বা এরকমও বলতে পারি সকল শিশু হয় সুন্দর। তাহলে উদ্দেশ্যে থাকলো শিশু, বিধেয় থাকলো সুন্দর। তাহলে এখানে উদ্দেশ্য এবং বিধেয় মাঝে একটা কপুলা বা সংযোজক আছে। এখন আমরা আসবো শব্দ কাকে বলা হয়। ওর আগে আরেকটু আসলে ভালো হয় যে বাক্য কি। তাহলে বাক্য বলতে আমরা ইংরেজিতে কি বলি? সেন্টেন্স। এই সেন্টেন্স বিভিন্ন প্রকারে হতে পারে, বিবৃতিমূলক হতে পারে, আদেশমূলক হতে পারে, নিষেধমূলক হতে পারে, বা বিস্ময়সূচক হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তার যুক্তিবিদ্যায় সাধারণত আমরা বিবৃতিমূলক বাক্যকেই বাক্য বলব। কেন বলবো? যুক্তিবিদ্যায় সাধারণত দুটি শব্দের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতিমূলক সম্পর্কের লিখিত বা মৌখিক বিবৃতিকে আমরা যুক্তিবাক্য বলি। আর শব্দ কি? বর্ণ বা বর্ণের সমষ্টিকে আমরা শব্দ বলি। যেমন প্রত্যেকটা বর্ণ, টি একটা বর্ণ, টা একটা বর্ণ ইত্যাদি বিষয়গুলি হচ্ছে আমাদের শব্দ। শব্দ সাধারণত কয় প্রকার? 3 প্রকার। পদযোগ্য শব্দ, সপদযোগ্য শব্দ, আর হচ্ছে সর্বশেষ পদ অযোগ্য শব্দ। তাহলে আমরা সপদযোগ্য শব্দ কাকে বলবো বা পদযোগ্য শব্দ কাকে বলবো
এটা নিয়ে একটু আলোচনা করা দরকার। যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারবে তাকেই আমরা বলবো পদযোগ্য শব্দ। যেমন যদি বলা হয় চা সুন্দর, কিছুক্ষণ আগেই সকল শিশু হয় সুন্দর আমি বলেছি, এখানে সাবজেক্ট প্রেডিকেট এই শব্দগুলো আনতে কোনো সমস্যাই হচ্ছে, কাজেই এটা পদযোগ্য শব্দ। আর সপদযোগ্য শব্দ কাকে বলা? যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্যে, যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়া নিজে নিজেই স্বাধীনভাবে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে কোনো যুক্তিবাক্যে ব্যবহৃত হতে পারে না, তাকেই আমি বলছি সহপদযোগ্য শব্দ। যেমন টেবিলটি খুব সুন্দর, এখানে টেবিলটি এই টি কথাটা সংযোগ না হলে ওই সেন্টেন্সটা পরিষ্কার হচ্ছে। কাজেই এরূপ শব্দ বা শব্দ সমষ্টিকে আমরা সপদযোগ্য শব্দ হিসেবে আখ্যায়িত করতে পারব। পদযোগ্য শব্দ যে শব্দ কোনো প্রকারেই কোনো যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারবে না, তাকেই আমরা বলবো পদযোগ্য শব্দ। যেমন যদি বলি ছি ছি, মরি মরি, এই শব্দগুলি হচ্ছে আমাদের পদ অযোগ্য শব্দ। এখন এতক্ষণ তো আমরা পদের শ্রেণীবিন্যাস তো হয় না, শব্দের শ্রেণীবিন্যাস পড়লাম, বাক্য পড়লাম, পদ পড়লাম। এখন যদি বলি পদ ও শব্দের মধ্যে কি অ্যাকচুয়ালি পার্থক্য আছে? নিশ্চিত পার্থক্য আছে। আমরা বলবো যে নিশ্চিত পার্থক্য আছে। কোথায় কোথায় আছে? পদ ও শব্দ উভয়ের মধ্যেই পার্থক্য আছে। যেমন যদি সংজ্ঞাগত দিক থেকে পার্থক্যটা অ্যানালাইসিস করি, তাহলে আমরা বলতে পারবো যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে তাকেই আমরা বলবো পদ। আর শব্দ বর্ণ বা বর্ণের সমষ্টিকে আমরা শব্দ বলবো। তাহলে সংজ্ঞাগত দিক থেকে যে এদের পার্থক্য আছে এটা আমরা বুঝতে পারছি। গঠনগত দিক থেকে পার্থক্য, গঠনগত দিকটা কেমন এটা কি আমরা বুঝতে পারছি? অবশ্যই বুঝতে পারবো যে কেবলমাত্র বর্ণ বা বর্ণের সমষ্টি হচ্ছে আমাদের শব্দ, আর পদ গঠিত হয় শব্দ দ্বারা বা শব্দ সমষ্টির দ্বারা। তাহলে আমরা পরিষ্কার হতে পারছি। এখন প্রকারভেদের ক্ষেত্রে আমরা একটু পার্থক্য নির্ণয় করতে চাই। যেমন কিছুক্ষণ আগে শব্দের ক্লাসিফিকেশন বা প্রকারভেদ নিয়ে কথা বললাম, তাই না? শব্দ কয় প্রকার? 3 প্রকার। কি কি? পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ, পদ অযোগ্য শব্দ। এখন আমরা পদের দিকে যাই। পদের আসলে কোনো শ্রেণীবিন্যাস নাই, এইরূপ কোনো শ্রেণীবিন্যাস নাই। পদের আছে কি? 2টি অংশ আছে। একটি হচ্ছে তার উদ্দেশ্য, দ্যাট মিনস সাবজেক্ট, আরেকটি হচ্ছে প্রেডিকেট, দ্যাট মিনস বিধেয়। তা আমরা এরপরে আসি অস্তিত্বগত, মানে অস্তিত্বগত সংখ্যার দিক। সংখ্যার দিক থেকে কেমন আমরা কি এটা বুঝতে পারছি? অবশ্যই আমরা বুঝে নেব। শব্দ সবসময় একটি মাত্র শব্দ সবসময় একাধিক বর্ণের সমষ্টি হতে পারে। আরেকটু পরিষ্কার করে বলি, সেটি হলো যে শব্দ সবসময় একটি পদ, কিন্তু পদ একটি মাত্র শব্দ হতে পারে, আবার এটা একাধিক শব্দের সমন্বয় হতে পারে। তাহলে পার্থক্য অবশ্যই একটু আছে, এটা আমরা বুঝতে পারছি। তারপরে আসি পরিমাণগত দিক থেকে। পরিমাণগত দিক থেকে শব্দ বিভিন্ন প্রকার হতে পারে, কিন্তু পদ কি বিভিন্ন প্রকার
প্রকার হতে পারে না। কেন পারে না? ওই কারণেই বলতে হবে আমাদের যে সকল শব্দই পদ নয়। আবার পদ তাহলে কি? যে সকল শব্দ যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় সেই সকল শব্দকেই আমরা প্রকৃত পদের দিক থেকে শব্দ বলবো, তাই নয় কি? ধারণা বা প্রকারগত দিক থেকে এটা কেমন? আমাদের ইচ্ছা আছে, অনুভূতি আছে, আবেগ আছে, কল্পনা আছে, ইত্যাদি ইত্যাদি। এগুলোর মাধ্যমে আমাদের চিন্তা বা ধারণা হতে পারে। তাহলে কি সব ধারণাকেই আমরা পদ বলতে পারবো? এগুলো শব্দ আকারে ব্যবহার করতে পারবো, তাই না? আর পদ আকারে ব্যবহার করতে হলে কেবল যৌক্তিক চিন্তা বা ধারণার চিন্তাই আমাদের পদের ক্ষেত্রে একান্ত বাঞ্ছনীয় বিষয়, তাই নয় কি? তাহলে যদি তাই হয় তাহলে এবার আসবো আমরা পদের আলোচনার ক্ষেত্রে। পদের কয়টি দিক আছে? দুটি দিক আছে। একটি হচ্ছে তার সংখ্যাগত দিক, অপরটি হচ্ছে তার পরিমাণগত দিক। এখন আমরা এই দুটি ধারাকে আমরা যদি কোনটা ব্যক্তার্থ হবে কোনটা জাত্যর্থ হবে এটা তো আমরা বুঝতে পারি। যদি এখন জেনে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। পদের সংখ্যাগত দিককেই আমরা বলবো বা পরিমাণগত দিককে আমরা বলবো ব্যক্তার্থ, আর গুণগত দিকটাকে বলবো আমরা কি? জাত্যর্থ। এখন ব্যক্তার্থ কাকে বলা হয়? যে পদ বা একটি পদ একই অর্থে যে বস্তু বা বস্তুসমূহের উপর প্রযোজ্য হবে সেই বস্তু বা বস্তুসমূহকে বলবো আমরা ব্যক্তার্থ। যেমন যদি বলি যে মানুষ, তাহলে মানুষ পদের ব্যক্তার্থ নির্ণয় করতে গিয়ে আমাদের কি বলতে হবে? সকল মানুষ যদি বলি তাহলে তার ব্যক্তার্থটা পরিপূর্ণভাবে বিকাশ করতে হবে। আর জাত্যর্থ একটি পদ যে আবশ্যকিক বা সাধারণ গুণের সমন্বয়ে গঠিত হয় সেই সাধারণ বা আবশ্যকিক গুণকে আমরা জাত্যর্থ বলি। যেমন মানুষ পদটির জাত্যর্থ কি আছে? সাধারণ আবশ্যকিক গুণ কি আছে? জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। কাজেই ব্যক্তার্থ জাত্যর্থ সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা আমাদের ভিতরে এসছে, আমরা এটা পরিষ্কার হতে পারছি। তাহলে ব্যক্তার্থ জাত্যর্থের সম্পর্ক কেমন হবে? তখন আমাদের উত্তর দিতে হবে কেবল ব্যক্তার্থ হলো কোনো বস্তু বা বিষয়ের সংখ্যা বা পরিমাপের দিক, আর একটা গুণের দিক। জাত্যর্থ হচ্ছে গুণের দিক। কাজেই এদের মধ্যে পার্থক্য অনিবার্যভাবে আছে। আর এই পার্থক্য কখনো কারো ক্ষেত্রে কম হবে, কারো ক্ষেত্রে বলতে কখনো জাত্যর্থ বেশি হবে, আবার কখনো ব্যক্তার্থ কম হবে। তাহলে কোন ক্ষেত্রে কম হবে? যখন ব্যক্তার্থ বাড়বে বা বেড়ে যাবে তখন জাত্যর্থের পরিমাণটা কোথায় থাকবে এগুলো আমাদের এখন জেনে নেব। কাজেই আমরা ব্যক্তার্থের জাত্যর্থের বিপরীত ক্রমের হ্রাস বৃদ্ধির যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে আমরা চারটি ভাগে ভাগ করব। একটা হচ্ছে ব্যক্তার্থ বাড়লে তার জাত্যর্থ। এটা কিভাবে হয়? আমরা যখন ব্যক্তার্থ বাড়লে তার জাত্যর্থ কি? ব্যক্তার্থ বাড়া মানে সকল জীব, এই সকল জীবের মধ্যে সকল মানুষ আছে, সৎ মানুষ আছে। কাজেই আমরা সকল জীব থেকে মানুষে আসলাম, ঠিক। আবার মানুষ থেকে সৎ মানুষে আসলাম, মানুষের একটা অংশ সৎ মানুষ। তাহলে আমাদের এইখানে ব্যক্তার্থ যখন বৃদ্ধি ছিল তখন জাত্যর্থের পরিমাণ কি ছিল? শুধুমাত্র জীববৃত্তি। জীবের জাত্যর্থ হচ্ছে জীববৃত্তি।
আবার যখন সকল জীবে আসলাম, জীবের একটা অংশ হচ্ছে মানুষ, তখন তার ব্যক্তার্থটা একটু কম, তখন ঠিকই তার জাত্যার্থ কি হলো, বেড়ে গিয়ে হলো বুদ্ধি, যেটা মানুষের একটা আবশ্যক। আবার যখন সৎ মানুষে আসলাম, তখন ব্যক্তার্থটা কমে গেল। মানুষকে দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে সৎ মানুষ আর একটা হচ্ছে অসৎ মানুষ। এটা ভাগ করলে এখানে আসলো আমাদের সৎ মানুষ। তাহলে সৎ মানুষের জাত্যার্থ কি হবে, তখন কি জাত্যার্থটা বাড়লো না কমলো, বেড়ে গেল। কি হলো, জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি প্লাস সৎ। কাজেই আমরা বলতে পারবো যে ব্যক্তার্থ বাড়লে তার জাত্যার্থ কম। আবার ব্যক্তার্থ যখন, এবারে আমরা আসবো, তবে এর আগে একটু বিশেষভাবে আমাদের জানা দরকার যে ব্যক্তার্থ বাড়লে তার জাত্যার্থ কমে কেন, এই বিষয়টা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি। অবশ্যই পারছি। কিভাবে পারছি, আমরা যখন জীব থেকে মানুষে আসলাম, মানুষ থেকে সৎ মানুষে আসলাম, তখন আমাদের ডান দিকে অবস্থানটা একটু দেখা যায় যে ব্যক্তার্থ সর্বোচ্চ শিখরে যখন গেছিল, তখন তার জাত্যার্থ কমে গিয়ে হয়েছিল জীবন। তারপরে যখন আর একটু ব্যক্তার্থ কমলো, তখন তার জাত্যার্থ বেড়ে গেল। আর তারপরে ব্যক্তার্থ যখন আর একটু কমলো, তখন তার জাত্যার্থটা বেড়ে গিয়ে হলো কি জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি প্লাস সৎ। এখন আমরা 2 নং প্রকার ভেদে আসলাম। সেটি কেমন, যে ব্যক্তার্থ কমলে তার জাত্যার্থটা বেড়ে যায় কেন। আমরা বিপরীত ক্রমে দেখি যে মানুষের ব্যক্তার্থ কমে গিয়ে যখন সৎ মানুষে আসলো, সৎ মানুষে আসলো, তখন তার জাত্যার্থ কি বাড়ছে না কমছে। আমরা প্রকার দেখি যে জীববৃত্তি বুদ্ধিবৃত্তি প্লাস সৎ, এটা বেড়ে গেছে। আবার যখন সকল মানুষে আসলাম, তখন কি হলো, জীববৃত্তি বুদ্ধিবৃত্তি। আবার যখন জীবে আসলাম, তখন কি হলো, জীববৃত্তি বুদ্ধিবৃত্তি। কিন্তু আমরা যদি উল্টিয়ে দেখি যে ব্যক্তার্থ যখন সর্বোচ্চ ছিল, তখন তার জাত্যার্থ কি ছিল, কম ছিল। আবার যখন আমরা মানুষে আসলাম, তখন একটু বাড়লো, বুদ্ধিবৃত্তিতে সংযোগ ছিল। আবার যখন আর একটু ব্যক্তার্থ কমের দিকে গেলাম, সর্বশেষ পর্যায়ে সৎ মানুষে আসলাম, তখন তার জাত্যার্থটা বেড়ে গেল। সুতরাং আমরা কি বলতে পারি যে ব্যক্তার্থ কমলে তার জাত্যার্থ বেড়ে যায়। এবার 3-এ আসলাম, জাত্যার্থ বাড়লে তার ব্যক্তার্থ কমে কেন। আমরা প্রথম আলোচনার মধ্যেই কিন্তু সমস্ত কিছু নিয়ে আসতে পারছি। সেটা হলো কি, যে ব্যক্তার্থ যখন বাড়লো, তখন বেড়ে গিয়ে হলো কি জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি প্লাস সৎ। আর ঠিক সেই সময় তার ব্যক্তার্থ কি হলো, জাত্যার্থটা বেড়ে গেল, কিন্তু ব্যক্তার্থটা কি হলো, সৎ মানুষে এসে দাঁড়ালো। শুধু সৎ না, সকল সৎ মানুষে এসে দাঁড়ালো। আচ্ছা, এরপরে যখন ব্যক্তার্থটা জাত্যার্থটা আর একটু কমলো, তখন সকল মানুষে এসে দাঁড়ালো। যখন একেবারে জাত্যার্থটা কমে গেল, তখন তার ব্যক্তার্থের পরিমাণ সর্বোচ্চ শিখরে উঠে গেল। তাহলে আমরা বলতে পারি যে জাত্যার্থ বাড়লে তার ব্যক্তার্থটা অবশ্যই কমে যায়। এটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি। সুতরাং বলতে পারি যে জাত্যার্থ বাড়লে তার ব্যক্তার্থ কমে যায়। এখন বিপরীত ক্রমে যদি আমরা আরেকটু ডিপে যাই, তখন আমরা বলতে পারবো যে জাত্যার্থ কমলে তার ব্যক্তার্থ বাড়ে কেন। যদি এটা বলি, তাহলে আমাদের জানা দরকার যে জাত্যার্থ কমে, আমরা এই সার্কিট থেকে অবশ্যই বুঝতে পারবো এটা কি, জাত্যার্থ কমে গেছে। জাত্যার্থে সাধারণত আমরা জীববৃত্তি বুদ্ধিবৃত্তি একটা কমন পেজ, সেটা মানুষের মধ্যে আছে, অন্য কোনো জীব বা প্রাণীর মধ্যে এটা কিন্তু নাই, একমাত্র মানুষের মধ্যে আছে। তার জাত্যার্থ যখন কমে যায়, তখন তার ব্যক্তার্থটা কি হয়, বেড়ে যায়, সকল জীবে এসে দাঁড়ায়। অতএব এর থেকে যখন জাত্যার্থটা আর একটু কমে, তখন কি হয়, জীববৃত্তি
যখন ব্যক্তার্থটা একটু কমে গেল তখন তার জাত্যর্থটা একটু বাড়ল, জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি। আবার কি আসলো, যখন সর্বোচ্চ শিখরে জাত্যর্থটা এসে গেল ঠিক সেই সময় তার ব্যক্তার্থটা কমে যায় সৎ মানুষের। তাহলে সকল জীব থেকে সকল মানুষে আসলো, সকল মানুষ থেকে সৎ মানুষে আসলো। তার সুতরাং বলতে পারি যে জাত্যর্থ কমলে তার ব্যক্তার্থ বেড়ে যায়, এটা বলা যায়। এখন আমরা এই যে ব্যক্তার্থ জাত্যর্থ আমরা পড়লাম, এটা ঠিক আছে। জাত্যর্থের দিক, এ থেকে আমরা বুঝতে পারলাম যে জাত্যর্থ দিক হচ্ছে জীববৃত্তি। পদের দিকটা আমরা যদি শনাক্ত করতে যাই তাহলে পদ হচ্ছে জীব, আবার ব্যক্তার্থের দিক হচ্ছে সকল জীব। আবার যখন জাত্যর্থের দিক জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি যদি অ্যানালাইসিস করি, এটি মানুষের মধ্যে আছে, পদ হিসেবে মানুষকে ধরি। আর ব্যক্তার্থের দিকটা আমরা সকল মানুষকে ধরব। আবার জাত্যর্থের দিকটা জীববৃত্তি বুদ্ধিবৃত্তি প্লাস সততা যদি ধরি তাহলে সৎ মানুষ হচ্ছে আমাদের পদ, আর ব্যক্তার্থটা হচ্ছে সকল সৎ মানুষ। এইভাবে প্রকারভেদের সংক্ষিপ্ত আলোচনা আমরা দেখতে পেলাম। আশা করি সকলেই আমরা মোটামুটিভাবে একটু রপ্ত করতে পেরেছি। এখন যদি প্রশ্ন করা হয় যে ব্যক্তার্থ জাত্যর্থের হ্রাস বৃদ্ধির কি কোনো সীমাবদ্ধতা আছে, অবশ্যই এর একটা সীমাবদ্ধতা আছে। যেমন ব্যক্তার্থ জাত্যর্থের বিপরীতক্রমে হ্রাস বৃদ্ধির বিষয়টা কেবলমাত্র ক্রমিকভাবে সাজানো কোনো সমজাতীয় শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে প্রযোজ্য হয়, সমজাতীয় শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে প্রযোজ্য হয়। কিন্তু এর বাইরে কি এটা হয়? তা বলতে গেলে বুঝতে গেলে আমাদের কি বোঝা উচিত? তখন আমাদের বুঝতে হবে যেসব পদের ক্ষেত্রে কোনো পদকে জাতি বা উপজাতিতে বিন্যস্ত করা যায়, শ্রেণী বা উপশ্রেণীতে বিন্যস্ত করা যায়, ক্রমিকভাবে যে সমস্ত পদ সাজানো যায় না, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের এই ব্যক্তার্থ ও জাত্যর্থের হ্রাস বৃদ্ধির নিয়মটা কিন্তু প্রযোজ্য হবে না। কেন? এটা কি আমরা জানতে পারি? অবশ্যই জানতে পারবো। যেমন জীব, মানুষ, সৎ মানুষ, এদের পর্যায়ক্রমে সাজানো যায়। এরা জাতি থেকে উপজাতিতে আসতে পারে, আবার উপজাতি থেকে জাতিতে আসতে পারে, কিন্তু এর বাইরে কি সম্ভব? যেমন যদি বলি কাঠ, বই, চা, এগুলোকে কিন্তু শ্রেণীবিন্যাস করা যায় না ওইভাবে। তার মানে এর কখনো গুণটাকে পরিষ্কার করা যায় না। ব্যক্তার্থকে প্রকাশ করতে পারলাম কিন্তু গুণটাকে পারলাম, কাজেই সমজাতীয় উপজাতির ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। নির্দিষ্ট ব্যক্তার্থ বিশিষ্ট একক পদে ক্ষেত্রে এই নিয়মটি কার্যকর হয় না। কেন হয় না? যে পদের ব্যক্তার্থটা সুনির্দিষ্ট আকারে দেওয়া থাকে, সুনির্দিষ্ট থাকলে তার জাত্যর্থ কি বের করা যাবে? আমার মনে হয় সম্ভব না। কাজেই এরূপ ক্ষেত্রে এই নিয়মটি কার্যকর নাই। যেমন 1 ডজন কমলা আর 1 হালি কমলা কি এক হলো? তাদের জাত্যর্থটা ঠিক আছে, গুণের সাইডে ঠিক আছে, কিন্তু ব্যক্তার্থের সাইডটা অনেক কমে গেছে না। ফলে এই নির্দিষ্ট আনুপাতিক হারের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য হবে না। এরপরে আসি যে কোনো পদের নূতন কোনো জাত্যর্থ আবিষ্কৃত হলেও এর ব্যক্তার্থের কোনো পরিবর্তন হয় না, এসব ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য নয়। এই নিয়মটি গাণিতিক নিয়মের সাহায্যে কিন্তু এটা করা যায় না, যে একটা বাড়লে আর একটি আনুপাতিক হার কেমন হবে। সহজ কথা হচ্ছে কি, যে গাণিতিক বা জ্যামিতিক হার এতে উদ্ঘাটন করা সম্ভব নয়। কাজেই এই সমস্ত ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য নয়। সর্বোপরি আমরা আজকে আর পড়ব না, আগামী ক্লাসে আমরা আরেকটু আলোচনা করব, সেটা হচ্ছে যুক্তিবাক্যের রূপান্তর। এটা নিয়ে আমরা আলোচনা করব। কাজেই আগামী ক্লাসটা আমরা একটু ভালোভাবে দেখব, ওই রূপান্তরটা নিয়েই
আমরা আলোচনা করব আগামী ক্লাসে যে এই আই যুক্তি বাক্যের রূপান্তরটা কেমন হবে, কোন কোন ক্ষেত্রে গেলে এর পরিমাণটা সমান হবে, বা পরিমাণটা সমান হলে তখন কোন কোন বাক্যের রূপান্তর করা সম্ভব, এ বিষয়টা আমরা যুক্তিবাক্যের রূপান্তর যে নিয়ম আছে সেই নিয়মগুলি আমরা মোটামুটিভাবে যেন একটু দেখে আসি। এ পর্যায়ে আজকে আর আমরা পড়ব না, আগামী ক্লাসে তা দেখব। সকলকে এবং আমরা যারা অনলাইনে যুক্ত আছি, আমরা চিত্রা মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে আমি সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকেই সমাপ্তি ঘোষণা করছি।